অবশেষে যুদ্ধবিরতিতে লেবানন ও ইসরায়েল দুই দেশের প্রধানদের সাথে আলাপ করে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছে লেবানন। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। দীর্ঘ ৩৪ বছর পর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য জানার পর থেকেই আশায় বুক বেঁধেছেন বৈরুতবাসী। আমার মনে হয় যারা আমাদের ধ্বংস করে দিয়েছে সেই শত্রুদের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হওয়া উচিত না। পরোক্ষ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা যেতে পারে। আমরা এই ধ্বংসযজ্ঞের শেষ চাই। দেশের অবস্থা বিধ্বস্ত, তবে আমি আশাবাদী হামলা বন্ধ হলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব। সম্ভাব্য এই আলোচনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, তবে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে লেবাননের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র। এরই মধ্যে ইরান ও লেবাননের সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ এর চিফ অফ জেনারেল স্টাফ ইয়াল জামির। আইডিএফ এর মুখপাত্র এফি ডেফরিন জানান, সেনাপ্রধান লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের পুরো এলাকাকে হিজবুল্লাহর জন্য কিলিং এরিয়া হিসেবে ঘোষণা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই আলোচনায় লেবাননে যুদ্ধবিরতির বিষয়টিও অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে তারা। এদিকে হরমুজ প্রণালী ও ইরানের সামরিক বন্দরগুলোতে ট্রাম্প অবরোধ আরোপের পর গত ৩ দিনে 10টি জাহাজ ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। অন্যদিকে অবরোধের আওতায় পড়া দ্বিতীয় একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে ঢুকেছে। ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম এই ট্যাঙ্কারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। এরই মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চাইলে মার্কিন জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া হবে। এ সময় পশ্চিমা বিশ্ব ইরানি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত হরমুজে ইরানের দখলদারিত্ব অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান। সৃষ্টি ঘটক, ৭১। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে এটি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘণ্টারও কম সময়ে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ হয়েছে। পাশাপাশি ওই এলাকায় ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ। এর আগে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানান, দুই পক্ষ 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, দুই পক্ষের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং ড্যান কেনকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ওয়াশিংটনে 34 বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বৈঠক করেন। তবে তখন কোনো সমাধানে আসতে পারেনি দুই পক্ষ। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, তেহরান ইতোমধ্যেই বেশিরভাগ গুরুত্বপূর্ণ শর্তে সম্মতি দিয়েছে। ট্রাম্প বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ মূল বিষয়গুলোতে ইরান রাজি হয়েছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিয়েছে। আলোচনায় থাকা এই চুক্তি 20 বছরেরও বেশি সময়ের জন্য কার্যকর হতে পারে বলেও জানান তিনি। এদিকে ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হলে নিজে উপস্থিত থাকতে পারেন বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে আরেক দফা বৈঠকের সম্ভাবনার কথা জানান। তবে চুক্তি না হলে আবারও যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকরভাবে চলছে বলেও দাবি করেন। চুক্তি করতে রাজি না হলে ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের একথা বলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। ইরানের বন্দর অবরোধ নিয়ে তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালী খুলে দিতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে দাবি করে তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। হেগসেথ বলেন, যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না বলে আশ্বস্ত করেছে চীন। একই সংবাদ সম্মেলনে মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন বলেন, অবরোধের আওতাভুক্ত এলাকার ইরানকে সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি বলেন, অবরোধ শুধু ইরানের বন্দরের ক্ষেত্রে প্রযোজ্য, হরমুজ প্রণালীর ক্ষেত্রে নয়। ইরানের সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ করে আগামী 21 এপ্রিল থেকে ভার্চুয়াল বা অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশ জুড়ে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এবং সব গ্রেডের শিক্ষার্থীদের জন্য এই নিয়ম কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শিক্ষা পদ্ধতি চালু থাকবে। কোনো সমাধান ছাড়াই গত রবিবার পাকিস্তানে শেষ হয় যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিয়ে আলোচনা। যদিও 2 সপ্তাহের যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী আলোচনার সম্ভাবনা কতটা আছে? ইরান ও যুক্তরাষ্ট্র কি নিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধির দিকে এগুচ্ছে, নাকি অবশ্যম্ভাবীভাবে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। কয়েক সপ্তাহ ধরে চলা লড়াইয়ের পর যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে সংকট নিয়ন্ত্রণে রাখার সদিচ্ছা বলেই ধরে নেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই বিষয়টি নিয়ে অস্পষ্টতা ছিল। সংঘাত শুরু হওয়ার পর থেকেই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি ছিল বলে জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সিনিয়র ফেলো বেহনাম বেন তালেবলু। বিবিসি নিউজ পার্সিয়ানকে তিনি বলেন, একগুচ্ছ নীতি, অবস্থান ও নীতিমালা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র বহু বছর ধরে দ্বিমত পোষণ করে আসছে। আর স্বল্পমেয়াদে এই যুদ্ধ সেই পার্থক্য কমাতে ব্যর্থ তো হয়েছেই, বরং তা আরও বাড়িয়েছে। এদিকে দুই দেশের কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য পরিস্থিতি আরও খারাপ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের কর্মকর্তারা যেখানে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা বলছেন, সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রতিশ্রুতির একটি সীমিত ব্যাখ্যা তুলে ধরেছে। অন্যদিকে আলোচনার টেবিলে ফেরার প্রচেষ্টার কোনো ফলাফল না এলে এই যুদ্ধবিরতি সম্ভবত কেবল সময় ক্ষেপণের একটি মাধ্যম হয়ে থাকবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল আলোচনায় যুক্ত ব্যক্তিসহ ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হত্যার মতো পদক্ষেপ নিতে পারে। এছাড়া অনিচ্ছাকৃতভাবে হলেও হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নীতি সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব এবং ইরানের 10 দফা পাল্টা প্রস্তাব থেকে বোঝা যায়, মধ্যপন্থার বদলে নিজেদের কাঠামো চাপিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশই অনড় অবস্থানে রয়েছে। সুতরাং নতুন করে আলোচনা সম্ভব হলেও স্বল্প মেয়াদে দ্রুত ও বিস্তৃত কোনো চুক্তির আশা করা এখনও বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে সম্ভবত সবচেয়ে সঠিক ব্যাখ্যা হলো, ইরান ও যুক্তরাষ্ট্র এমন একটি পর্যায়ে প্রবেশ করেছে যেখানে যুদ্ধ এবং আলোচনা একই সঙ্গে চলছে। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একই সঙ্গে তাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি অনেক পরীক্ষার মুখোমুখিও করেছে। লাখ লাখ বছর ধরে চলা ভূতাত্ত্বিক প্রক্রিয়া এই অঞ্চলটিকে বৈশ্বিক জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে। এ কারণে বর্তমান যুদ্ধের মতো মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। পারস্য উপসাগরীয় অঞ্চলে 30টিরও বেশি তেল সমৃদ্ধ এলাকা রয়েছে, যেগুলোকে সুপার জায়ান্ট বলা হয়।
এই এলাকার প্রত্যেকটিতে অন্তত 5 বিলিয়ন বা 500 কোটি ব্যারেল ক্রুড বা অপরিশোধিত তেল রয়েছে। এছাড়া এই অঞ্চলের তেলকূপগুলোতে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদিত হয় সেটি উত্তর সাগর বা রাশিয়ার সেরা তেলকূপগুলোর উৎপাদনের তুলনায় 2 থেকে 5 গুণ বেশি। আধুনিক ভূতাত্ত্বিক বিজ্ঞান শিলা বা পাথরের মধ্যে এমন কিছু উপাদান চিহ্নিত করেছে যেটি এই অঞ্চলকে তেল সমৃদ্ধ করেছে। এর মধ্যে এই অঞ্চলের দেশগুলোর হাইড্রোকার্বন উৎপাদন এবং সেটি জমা রাখার সক্ষমতা অন্যতম। এই সবগুলো উপাদানই পারস্য উপসাগরীয় অঞ্চলে আদর্শ অথবা এর কাছাকাছি স্তরে বিদ্যমান। এই বিশাল সম্পদ এবং সহজ উৎপাদন পদ্ধতির কারণেই কার্যত এই অঞ্চলটি সবার চেয়ে অনেক এগিয়ে রয়েছে। একই সঙ্গে এই অঞ্চলের নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। বরফ যুগের শেষে অর্থাৎ আজ থেকে প্রায় 14,000 থেকে 6,000 বছর আগে বন্যার ফলে যখন পারস্য উপসাগর গঠিত হয় তখনই হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানতে পারে মানুষ। এই অঞ্চলের অনেক এলাকায় নদী ও উপত্যকায় প্রাকৃতিকভাবেই ক্রুড বা অপরিশোধিত তেল ও গ্যাসের নিঃসরণ স্বাভাবিক ঘটনা। এছাড়া এই অঞ্চলের ভাঁজ পড়া ও ফাটলযুক্ত শিলাস্তর এবং গম্বুজ আকৃতির কাঠামো হাইড্রোকার্বন আটকে রাখা ও সংরক্ষণের জন্য খুবই উপযোগী। দক্ষিণ ইরান থেকে উত্তর পূর্ব ইরাক পর্যন্ত বিস্তৃত এই কাঠামোগুলোর মধ্যে বিভিন্ন আকারের শত শত খনি বা রিজার্ভার রয়েছে। আরব প্লেটের বিশাল গম্বুজ আকৃতির কাঠামোতে তেল ও গ্যাসের বিশাল মজুদ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের খাওয়ার তেল ক্ষেত্র, এটি বিশ্বের বৃহত্তম তেল ক্ষেত্র। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে 1 শতাব্দীরও বেশি সময় ধরে উৎপাদন চলার পরেও এই অঞ্চলে আরও বিশাল তেলের ভাণ্ডার আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা সামরিক জোট নেটোর সম্পর্ক আরও জোরদারে কাজ করার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটোর মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আগামী সপ্তাহগুলোতে দুই জোটের মধ্যে সমন্বয় বাড়াতে নিবিড়ভাবে কাজ করা হবে। আসন্ন নেটো সম্মেলনকে সামনে রেখে ইউরোপে প্রতিরক্ষা শিল্প উৎপাদন বাড়ানো এবং বিনিয়োগে জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। ভন ডার লিয়েন বলেন, বিশ্বের নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় বেশি উৎপাদনের সক্ষমতা তৈরি জরুরি। অন্যদিকে মার্ক রুত্তে বলেছেন, শক্তিশালী ইউরোপ মানেই শক্তিশালী নেটো। দুই পক্ষই আঙ্কারায় একটি সফল সম্মেলনের প্রস্তুতিতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। টানা চতুর্থ দিনের মতো লুফথানসা এয়ারলাইন্সের কর্মীদের ধর্মঘটে জার্মানিতে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বৃহস্পতিবার এই ধর্মঘটের কারণে শত শত নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এবারের ধর্মঘটে লুফথানসার মূল শাখার পাশাপাশি লুফথানসা কার্গো এবং আঞ্চলিক সহযোগী সংস্থা সিটি লাইনের পাইলট এবং কেবিন ক্রুরা একযোগে অংশ নিয়েছেন। ফলে এয়ারলাইন্সটির স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্রাপোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার নির্ধারিত 1,313টি ফ্লাইটের মধ্যে 656টি বাতিল করা হয়েছে। এর আগে বেতন ভাতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লুফথানসা কর্তৃপক্ষ এবং পাইলটদের ইউনিয়নের মধ্যে চলা মধ্যস্থতা আলোচনা বুধবার কোনো সমাধান ছাড়াই শেষ হয়। এই অচলাবস্থার কারণে ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ইউনিয়নটি। চলতি বছরের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালিয়েছে রাশিয়া। এতে 18 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া 659টি ড্রোন ও 44টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেসা, দিনপ্রো এবং জাপোরি ঝজিয়ার মতো বড় শহরগুলো ছিল। দফায় দফায় এসব শহরে হামলা চালানো হয়। রাশিয়ার হামলায় কিয়েভে 4 জন নিহত হয়েছেন। এছাড়া ওডেসায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় 8 জন নিহত হন। হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধের ওপর বাজি ধরছে। তারা প্রমাণ করেছে যে রাশিয়া বৈশ্বিক নীতিতে কোনো ধরনের শিথিলতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের যোগ্য নয়।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। রিয়াদের বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে আয়োজিত এক প্রতিনিধি সভার মাধ্যমে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন। ৩ বছর মেয়াদী নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ চান। সাধারণ সম্পাদক হয়েছেন ফকির আল আমিন। এছাড়া জ্যেষ্ঠ সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭১ টিভির সৌদি আরব প্রতিনিধি মাসুদ রানা। এই কমিটির মেয়াদ ২০২৬ সালের ১৪ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।